50-এ সব লিগ আইএসএল করতে 250। তো আপনারা দেখছেন মানে যারা এফএসডিএল এ ধন্য এতদিন ধরে, যে কোনোভাবেই ধন্য, কেউ বাতাসা পেয়েছে, কেউ গুড় পেয়েছে, কেউ নকুলদানা পেয়েছে, বোঝাই যাচ্ছে লোকের বিভিন্ন মাত্রায় মরা কান্না দেখেই কে কী পেয়েছে। তো তারা একটা জিনিস খুব বলছে যে 250 কোটি টাকা দিয়ে নাকি আইএসএল করতো এফএসডিএল। আমি আমার আগের অডিওতে বলেছি যে এফএসডিএল কীভাবে ব্যালেন্স শিটে ক্ষতিগ্রস্ত হলো, কীভাবে তারা লাভবান হতো, সেটা আগের অডিওতে বলেছি। তো এই 250 অঙ্কটাতে একটুখানি জল মেশানো আছে। কেন জল মেশানো আছে? আপনি 250 কেন, আপনি 500, 700, 800 যত ইচ্ছা খরচ করতেই পারেন, কিন্তু খরচটা আপনি কীভাবে করেছেন সেটাও বোঝার দরকার আছে। এবং সেটা বুঝতে গেলে আরেকটা যেটা এরা পাল্টা বলছে যে আই লিগে তো হচ্ছে না, আই লিগেও তো এফএসডিএল টাকাতে হতো। এবার আই লিগটা কীভাবে হতো? একটা যে বার্ষিক 50 কোটি টাকা করে দেওয়া হতো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, সেই টাকা দিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনেক কাজকর্ম করতো, অনেক মানে কাজকর্ম অকাজ সমস্ত কিছুই করতো। তার মধ্যে এটাও ছিল কল্যাণের এদিক ওদিক ঘুরে বেড়ানো, বিভিন্ন নিজেকে দেখানো, জাহির করা, এইসব খরচ সব তার মধ্যেই অন্তর্গত। আর সেই টাকার মধ্যেই আবার নাকি এটা ওটা ক্যাম্প করতো, সিনিয়র টিমের ক্যাম্প, জুনিয়র টিমের ক্যাম্প, আইডাব্লিউএল করতো, আই লিগও করতো। তাহলে আমরা ধরে নেবো কত আই লিগের বাজেট কত ছিল, ধরলাম 20 কোটি টাকা। 50 কোটির মধ্যে মানে বাকি সিঙ্গারা চপ সিঙ্গারা তো খরচ লাগবে, তো 20 কোটি টাকা। তা আই লিগ করতে আপনার 20 কোটি টাকা আর আইএসএল করতে 250 কোটি টাকা, মানে আচ্ছা এবার এই একটা সহজ অঙ্কেতে আসে যাক। আইএসএলে কতগুলো টিম জানো? 14খানার মতন বোধহয় টিম, তাই তো? তো প্রত্যেকের থেকে তো মোটামুটি এর একটা ফ্র্যাঞ্চাইজি ফি নেয়, কম বেশি করে ধরলাম একটা 10 কোটি, আচ্ছা 8 কোটি ধরলাম, অ্যাভারেজ ধরলাম 14টা টিমের থেকে 8 কোটি করে। তো 14 গুণ 8, 14 মাল্টিপ্লাই বাই 8 কত হয়? 80 আর 32, 112 কোটি টাকা। তা আপনি যদি সহজ অঙ্ক দেখেন, তো এই 14টা টিমের থেকে যদি 8 কোটি করেও নেওয়া হয়, তাহলে 112 কোটি টাকা চলে আসছে। আপনার আই লিগ করতে কত যেন লাগতো? 20 কোটি টাকা। এআইএফএ কত পেত? মোট 50 কোটি টাকা। তাহলে আপনি যে ফ্র্যাঞ্চাইজি ফিটা যে পাচ্ছেন, সেই ফ্র্যাঞ্চাইজি ফির ভিত্তিতেই কিন্তু আপনি 50-62 কোটি টাকা পেয়ে যাচ্ছেন। আপনার আই লিগ করতে 20, আমি ধরে রাখছি 50 কোটি পেল, পড়ে রইল 62 কোটি টাকা। ওই ফ্র্যাঞ্চাইজি ফির হিসেব ধরেই বলছি। তো এই ফ্র্যাঞ্চাইজি ফির 62 কোটি টাকা দিয়েও কি আপনার পক্ষে এটা ঠিকঠাক লিগ করা সম্ভব নয়? মানে এবার দেখা যাক কীভাবে মানে টাকা শ্রাদ্ধ হয় বা টাকা নয় ছয় হয়। একটা তো আমি বলেছি কীভাবে বিভিন্ন ভেন্ডারকে বাধ্য করা হয় তাদের মাধ্যমেই যাতে পরিষেবা নেওয়া হয় আইএসএলে। এবং সেই ভেন্ডাররা কিন্তু এদের সমস্ত আত্মীয় পরিজন, স্বজন পোষণ, মানে এফএসডিএর সাথে যুক্ত যারা, রিলায়েন্স ফ্যামিলি, সেই ফ্যামিলিরই বিভিন্ন লোকজন, তাদের বন্ধুবান্ধব, তারা ওই ভেন্ডারগুলোর সঙ্গে যুক্ত। তো এইটা তো একটা বিলাসিতা না, বা আপনি যাই বলতে পারেন, এইটা তো কোনো প্রয়োজনীয়তা না, না, ইটস নট এ নিড। এইটা এক প্রকার মানে বর্জনীয় এমন একটা কর্মকাণ্ড যেটা বর্জন করাই উচিত। এবার আসা যাক যে মাঠে খেলা হয়, মাঠ নিয়ে বিভিন্ন সমস্ত ক্রাইটেরিয়া রেখে দিয়েছিল এফএসডিএল, বিভিন্ন ক্রাইটেরিয়া, কিসের ভিত্তিতে জানি না। একটা দেশ অর্থনৈতিকভাবে যথেষ্ট পিছিয়ে, সামগ্রিকভাবে পিছিয়ে, সমাজটা পিছিয়ে, ফুটবল খুবই পিছিয়ে, এবং সেই দেশে মানে ভারতে ফুটবল দ্বিতীয় খেলা, জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয়, ক্রিকেট থেকে অনেকটা পিছিয়ে। তো তার তো এত ফুটানি পোষায় না, না? আপনি দেখুন, কিছু জিনিস আছে যেগুলো প্রয়োজন, নেসেসিটি, একটা সুন্দর একটা টার্ফ যাতে হতে, খেলার মাঠ। তা আপনি যদি এখন দেখেন কলকাতায় ইস্টবেঙ্গল মাঠ, মোহনবাগান মাঠে অনেকটা, আপনার নৈহাটি, ব্যারাকপুর, প্রত্যেকের টার্ফই খুব সুন্দর টার্ফ। কী নেই এখন ইস্টবেঙ্গল মাঠে? না, ইস্টবেঙ্গল মাঠে হয়তো আচ্ছাদনটা নেই, যেটা থাকা উচিত, যেটা আমি বলেছি আগে, আলোচনা করেছি যে অন্তত মেটাল রুফ করুক। কালনা স্টেডিয়ামে দেখবেন মেটাল রুফ করা আছে, কালনা স্টেডিয়ামে, অঘরনাথ স্টেডিয়ামে দেখবেন 2টো ব্লকে মেটাল রুফ করা আছে। আপনি মেটাল রুফ আপনার করা উচিত।
মেটাল রুফের জন্য ম্যাচ হবে না তা তো হতে পারে না। এবং ইস্টবেঙ্গল মাঠে এই মুহূর্তে যা সুন্দর একটা পরিকাঠামো, সেই পরিকাঠামো কিন্তু যথেষ্ট না আইএসএলের জন্য। মানে এই যে আইএসএল এতদিন হয়ে আছে তার জন্য নয়, কিন্তু সত্যি কি মানে টায়ার ওয়ান হতে পারে না? আইডাব্লিউ কিন্তু হয় ইস্টবেঙ্গল মাঠে। তো ইস্টবেঙ্গল মাঠে যদি টায়ার ওয়ান ম্যাচ হয়, আইএসএল ম্যাচ হয়, ইস্টবেঙ্গলের তো অনেক খরচ কমে যায়। আপনার এটা মাথায় রাখুন, এই যে ইস্টবেঙ্গল বা প্রত্যেকটা ক্লাবকে শুধু যে বছর গেলে 10 কোটি 12 কোটি ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হতো তা নয়, এই পুরো টুর্নামেন্ট বা এই ম্যাচগুলো আয়োজনের দায়িত্ব কিন্তু ক্লাবগুলোর মাথায়। সল্টলেক স্টেডিয়াম ভাড়া নেওয়া একটা বিশাল হ্যাপা, 25 লক্ষ টাকা দিতেই হয় সরকারকে। কেন এত বড় স্টেডিয়াম, তার সিকিউরিটি যাই হোক, মানে 25 কোটি টাকা, 25 লাখ টাকা করে দিতে হয় পার ম্যাচ। এবার অনেক ম্যাচ আছে, যেমন পাঞ্জাবের সাথে ম্যাচ, সে ম্যাচ কে দেখতে যায়? আপনার দর্শক সেরকম হয়ও না। তো এই ম্যাচগুলো যেগুলোতে ধরুন খুব বেশি দর্শক আসবে না, দর্শক সমাগম হবে না, সেই ম্যাচগুলো তো আপনার সল্টলেকে করার দরকার নেই। সল্টলেক হচ্ছে সেই ম্যাচে যেখানে ধরুন অন্তত আপনার 30 লাখ লোক আসবে, 30,000 লোক আসবে, নয়তো ভায়াবল নয়, ফাইন্যান্সিয়ালি ব্যাপারটা ভায়াবল নয়। তো সেই ম্যাচগুলো, আর একটা টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচে ওরকম 30,000-এর বেশি দর্শক আপনি এক্সপেক্টও করতে পারেন না। তো সেই ধরনের ম্যাচগুলো একটু যেগুলো লো প্রোফাইল, সেগুলো তো সল্টলেকের বদলে ইস্টবেঙ্গল মাঠে হলে সুবিধা সব দিক থেকে। ইস্টবেঙ্গল মাঠে আপনি 20-25 হাজার ধরেই যাবে, আরামসে ধরে যাবে। তো এই ব্যাপারগুলো কিন্তু তখনই হওয়া সম্ভব যখন আপনি এই দালাল, এই সিদ্ধেশ্বরী লিমিটেড আর এই ফ্যান্স অফ সিদ্ধেশ্বরী লিমিটেড, এই এফএসডিএল জাতীয় কোম্পানিকে যখন দূর করবেন। বলছি লিগ হবে না। আর ওই কলকাতা ফুটবল লিগ হচ্ছে না। কলকাতা ফুটবল লিগের জন্য কোন রিলায়েন্স আছে? একটা আইএফএ একটা কলকাতা ফুটবল লিগ করতে পারছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কেন পারবে না একটা আইএসএল নামাতে? আপনি পারলে সব কিছুই পারবেন, না পারলে কিছুই পারবেন না। আপনার যদি এখন মোটা ল্যাজ হয়ে গিয়ে থাকে, একটা পোষা মোটা বেড়াল দেখবেন অনেক বড় লোকের বাড়িতে আছে, টেবিলে তুলে দেবেন, ওখানে নামতে পারছে না, এত মোটা হয়ে গেছে। তো এরা খেয়ে এত মোটা হয়ে গেছে, এরা কোনো কাজই করতে পারে না। এদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে নতুন কনস্টিটিউশনের মাধ্যমে, যে তুমি এখন আজ থেকে স্বাধীন। এরা বলছে না আমি খাবো কি? ভাই তুই ফোট এখান থেকে, তোর যদি নিজে না খেতে পারিস, ফোট এখান থেকে। তোকে বিক্রি করার জন্য কেউ রাখিনি এআইএফএফের মাথায়। বা এআইএফএফের সবার জন্যই বলছি, এআইএফএফ চালাতে পারলে থাক, তো ফোট এখান থেকে। আর 250 কোটি বাজেট, ওই বললাম, এরকম প্রত্যেকটা জায়গায় আপনি যদি ইভ্যালুয়েট করেন কোথায় কত খরচ হচ্ছে, কোথায় লিক হচ্ছে, ফাইন্যান্স মানে মানি লিক হচ্ছে, দেখবেন প্রচুর আপনার বাজেট কমে যাবে। এই যে আপনার 7 স্টার হোটেলে রাখার একটা ব্যবস্থা করতে হয় বোধ হয়, যারা ইনকামিং টিম বা নিজের টিমকে। 7 স্টার হোটেল কেন? 7 স্টার হোটেল হোয়াই? মানে আপনি যারা ধরুন বিজনেস ট্রিপেও যায়, মোটামুটি যারা ধরুন আইটিতে রয়েছে বা যে কোনো একটা মোটামুটি একটা কর্পোরেটে চাকরি করে, এখন যে কোনো বড়ো শহরে প্রচুর বিজনেস হোটেল আছে এবং সেগুলো যথেষ্ট ভালো। মানে সেগুলো ধরুন 4 স্টার 5 স্টার, মানে হয়তো এটা ওটা কন্টিনেন্টাল ওটা সেটা যেগুলো থাকে, আলফাল কিছু ক্রাইটেরিয়া থাকে যার ভিত্তিতে কোনটা 6 স্টার 7 স্টার হয়, সেইগুলো হয়তো নেই, কিন্তু যথেষ্ট ভালো সেগুলো 4 স্টার বা 5 স্টার। সেগুলোতে থেকে খেলা যায় না। মানে আপনাকে সুগার ড্যাডি জোগাড় করে আপনার স্বাধীনতা, আপনার ইজ্জত সমস্ত কিছু খুইয়ে আপনাকে 7 স্টারে থাকতে হবে। অনেক বড় লোক আছে দেখবেন এরকম, সুগার ড্যাডি আছে, পুষে রেখে দেয়, তো 7 স্টারে থাকে, তো বিজনেস ক্লাসে ট্র্যাভেল করে, ললনা, এরকম কিছু আছে। সমস্ত না, কিছু এরকম পিস আছে, কিছু স্যাম্পেল আছে। তারা ভাবে না আবার চাকরি করবো কেন, তারা তো ওয়েল এডুকেটেড, কিন্তু ওই তাদের ভারী হয়ে গেছে, বেড়ালে যেমন ল্যাজ ভারী হয়, তাহলে এরকম মানে সমস্ত কিছু ভারী হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, কাজ করার ইচ্ছেটা চলে গেছে। তো যারা ধরুন লাফালাফি করছে, তারা এই জন্য লাফালাফি করছে, তারা এই পেতো মানে এই ধরনের যারা লিগ চালাতো, কেন চালাতো সেটা রিপিট করছি না, আগের অডিওগুলোতে আলোচনা করেছি। তারা এগুলোকে মানে পুষতো, বাড়িতে পোষা মোটা বেড়াল ছাড়াও আরও রাস্তার কিছু বেড়াল ছিল, তাদেরকে একটু সকাল বিকাল খেতে দিত, রবিনহুড অফ বেড়াল।
তারা ম্যামা ম্যামা কেউ কেউ করবে এখন, তাহলে বউ বলে কি তুমি বলেছিলে এবার শীতকালে নিয়ে যাবে একটুখানি সুইজারল্যান্ড নিয়ে যাবে, যত বলে আরও ছোটো কেউ সব বলেছে ব্যাংকক নিয়ে যাবে, এখন তো সেগুলো বন্ধ। এই 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 পার্টি না থাকলে তো সেগুলো হবে না। কিন্তু লিগ হবে না এগুলো মানে কি বলার কি মানে? কলকাতা ফুটবল লিগ হচ্ছে না, কলকাতা ফুটবল লিগ মানে কে চালাচ্ছে? কোন এফএসজিএল চালাচ্ছে ভাই? আর একটা লিগ যদি আপনি ঠিকভাবে সৎভাবে চালাতে চান, প্রথমত যেটা বললাম বাজেট আপনি অনেক কমাতেই পারেন। দ্বিতীয়ত আপনি প্রত্যেকটা যারা ধরুন খেলতে ইচ্ছুক তাদেরকে নিয়ে আপনি একটা কমিটি ফর্ম করুন, একটা যেটা আছে ইপিএলের ক্ষেত্রেও আছে, একটা বাজেট করুন। আপনাকে যে সবসময় সুজিত বোসের মধ্যে বিশাল বাজেটের দুর্গা ঠাকুর করতে হয় তা নয়। যবে থেকে এশিয়ান পেন্টস এসছে প্রচুর দুর্গা পুজো হয়, যাদের বাজেট যথেষ্ট কম কিন্তু প্রচুর ভালো কাজ করে, প্রচুর ভিড় হয় সেখানেও। সবাইকে সুজিত বোসের মতো বিশাল বড় মাকে গয়না দিয়ে সোনার গয়না দিয়ে মোড়ানোর কোনো দরকার নেই। আপনি ঠিকঠাক করে বুদ্ধি প্রয়োগ করে করুন, স্বাধীনভাবে মান ইজ্জত নিজের হাতে রেখে না বেচে দিয়ে করুন। এবং একটা ফিজ আপনি নির্ধারণ করুন, কত ফিজ দেবেন, মেরিট প্লাস ফিজটা রাখুন। আর বলতে পারেন ফিজ দিলে কেন হবে, মেরিট না আপনার কোন সমাজের কোথায় আছে এখন। আপনি যদি দেখেন এই ইউনিভার্সিটিগুলো, যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো, আপনি দেখবেন মানে যাদবপুর যেহেতু মানে সরকারের, ওখানে ফিস খুবই কম, কিন্তু আইআইটিগুলোতে দেখবেন বিশাল ফিজ হয়ে গেছে। তা আইআইটিতে ভর্তি হতে গেলে আপনি কী করতে লাগবে, আপনার মেরিট লাগবে প্লাস ফিজ, আর চড়া ফিস কিন্তু রয়েছে আইআইটিগুলোতে। তা সেক্ষেত্রে কী হচ্ছে, আপনি মেরিটের ভিত্তিতে ধরুন ভালো র্যাঙ্ক করলেন, আপনি ফিস দিতে পারছেন না, আপনি কিন্তু চান্সটা পেলেন না আইআইটিতে। তার মানে এটা সম্ভব, মেরিট অ্যান্ড একটু অন হায়ার সাইড কিন্তু রিজনেবল একটা ফিজ। সেই ফিজটা আপনার বাজেট আপনারা একসাথে সবাইকে নিয়ে চলতে হবে, কিন্তু মানে ওই ফুটানি দিলে চলবে না। আমি গ্রাসরুট চালাবো, কে ভাই তোকে কে গ্রাসরুট চালাতে বলেছে? ক্লাবগুলো তো চালাচ্ছে গ্রাসরুট, কে তোকে একটা এলিট একাডেমি করতে বলেছে? এগুলো তো পয়সা খাওয়ার তাল, এগুলো পয়সা নয় ছয়। তোকে কেউ বলেছে এলিট একাডেমি করতে? তুই ভিকিরির বাচ্চা, তুই ভিক্ষে না পেলে তোর চলে না সংসার, সুগার ড্যাডি তোকে না দিলে, খরপোশ না দিলে তোর চলে না, তুই এবার একাডেমি করবি? তুই তো নিজের জন্য একটা একাডেমি কর, কী করে মান সম্মান বজায় রেখে জীবনে চলতে হবে। বন্ধ করে সব ঢ্যামনামি, এলিট একাডেমি গ্রাসরুট এগুলো ক্লাবগুলোকে করতে দে, ক্লাব তো করছেই। এখন যে সাব জুনিয়রে জিতলো বাংলা, সেই বাংলা টিমের প্রথম একাদশে 4টে ছিল আপনার মোহনবাগানের আন্ডার 14 টিমের ছেলে, ইস্টবেঙ্গলের 3টে ছেলে ছিল, বেঙ্গল ফুটবল একাডেমি 2টো ছেলে ছিল স্টার্টিং একাদশে। তো এরা তো করছে, তোকে কে ফোকর দালালি করতে বলেছে ভাই? আমাকে একাডেমির জন্য আমাকে টাকা লাগবে, কে টাকা দিয়ে ফোটো গেলো বন্ধ করে গেলো। তুই শুধু এগুলো কোঅর্ডিনেট কর, ক্লাবগুলোকে নিয়ে একটা বাজেট কর, এবং আমার দৃঢ় বিশ্বাস এসব ঘাপলাবাজি বন্ধ করলে ওই টোটাল যে বাজেট, টুর্নামেন্ট বাজেট অনেকটা কমে আসবে। এবং সেই টাকাটা এই ক্লাবগুলোর মধ্যে ঠিক কর, এইগুলো ইকুয়ালি শেয়ার কর, এবং টুর্নামেন্ট থেকে যদি প্রফিট হয় সেই প্রফিটটা শেয়ার হয়ে যাবে। আর যদি লস হয়, লস আবার কী করে হবে? লস মানে হচ্ছে যে টাকাটা দিল সেই টাকাটা গেল মোটামুটি, এটা হলো কথা। কেননা আপনাকে তো বাজেটের মধ্যেই করতে হবে, তো ডেফিসিট বাজেটের ব্যাপার হবে না। আপনি এত টাকা বাজেট করলেন, সেই বাজেটের মধ্যেই আপনি ঠিক করলেন কে কত চাঁদা দেবে, সেটা বলুন ফিস বলুন বা যাই বলুন, সেই অনুযায়ী আপনি টুর্নামেন্টটা করলেন। এবার সেখান থেকে যদি আপনার প্রফিট হলে তো খুবই ভালো, নয়তো আপনি জানেন এই টাকাটা দিয়ে আপনি একটা টুর্নামেন্ট করলেন। এবং আপনাকে যেটা করতে হবে আইডিয়ালি, যে 2টো টায়ারকে মোটামুটি ধরতে হবে, একটা টায়ারকে ধরবো ওরকম করলে হবে না। ধরুন আপনি করলেন ISL 1 ISL 2, সেই মতো আপনি ঠিক করতে হবে মানে কীভাবে কোনটাতে কতটা ফোকাস করবেন, কোনটাতে কতটা কম ফোকাস করবেন। আপনি দরকার কম টিম নিয়ে করুন, ট্রিপল লেগ করে দিন। প্রচুর দেশে এরকম আছে, অস্ট্রিয়া সুইজারল্যান্ডে আছে, 10টা টিম নিয়ে হচ্ছে, তারা অনেক ম্যাচ খেলছে। তারা প্রথমে 2টো রাউন্ড হয়ে যাচ্ছে, তারপর টপ 6 অনেকগুলোতে আছে ধরুন 12টা টিম, টপ 6 বটম 6 আবার লিগ খেলছে নিজেদের মধ্যে, হোম অ্যান্ড অ্যাওয়ে, টপ 6 খেলছে নিজেদের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে। তো আপনার এই বিশাল এক গাদা টিম নিয়েও চলতে হবে তার কোনো মানে নেই। আপনি 10টা করে করতে পারেন, 5 করলেন, টপ 5 নিজেদের মধ্যে আবার 2টো লেগ খেললো, বটম 5 নিজেদের মধ্যে আবার 2টো লেগ খেললো, এইভাবে করা যেতেই পারে।
আর আপনি যেটা করতে পারেন, আপনার যে টিভি রাইটস সেটা আপনি ইউরোপের বিভিন্ন বেটিং কোম্পানিকে বিক্রি করতে পারেন। দেখুন, বেটিং রাইটস বিক্রি মানে আপনার স্ট্রিমিং রাইট বিক্রি করা আর আপনার ম্যাচ ফিক্সিংটা এক নয়। ইউরোপে বেটিংটা কন্ট্রোলড, ওয়েল কন্ট্রোলড বাই গভর্নমেন্ট এজেন্সিজ, এবং সেটা লিগ্যালাইজড, এবং সেখানে বিভিন্ন বেটিং অ্যাপগুলোতে বিভিন্ন খেলা দেখায়। তো আপনি ব্যাপারটাকে লিগালি আপনি করতেই পারেন। আপনার ভারতে বেটিং না, ভারতে বেটিং ইললিগাল, আর ভারতে আপনার ম্যাচ ফিক্সিং, তো ম্যাচ ফিক্সিং সারা বিশ্বে ইললিগাল, এবং ভারতে ঘটনাচক্রে বেটিংটাও ইললিগাল। সে বিভিন্ন কারণ আছে, সেইগুলো কারণগুলো যথেষ্ট জুৎস এই মুহূর্তে ভারতের পক্ষে। কিন্তু আপনি আপনার যে টেলিকাস্টিং রাইটস বা টিভি রাইটসটা আপনি কিন্তু বিভিন্ন ইউরোপের বেটিং কোম্পানিকে বিক্রি করতে পারেন। তারা এবার শুধু ইউরোপে সেগুলো দেখাবে, ধরুন বিভিন্ন বেটিং অ্যাপে দেখাবে, বেটিং যেগুলো জায়গায় হয় সেই বেটিং হাউসগুলোতে দেখাবে, ইস্টবেঙ্গল খেলা বা আইএসএলের খেলা দেখাবে, এবং তার বিনিময়ে যে তারা যে স্ট্রিমিং রাইটসে কিনছে আপনাকে একটা অর্থ দেবে। তো এইভাবে আপনি বিভিন্নভাবে কাজ করতে পারেন। এবং তাছাড়াও আপনাদের দেখবেন ডুরান্ড কাপের সময় বিভিন্ন রাজ্য সরকার কিন্তু এগিয়ে এসেছিল। পশ্চিমবঙ্গ সরকার, ওদিকে আসাম সরকার, নর্থ ইস্টের কিছু সরকার, মেঘালয় সরকার, এরা এগিয়ে এসেছিল। তা এরা ফুটবলে, এদের রাজ্যগুলোতে ফুটবল জনপ্রিয়, তো এখানকার রাজ্য সরকারও ফুটবলে ইন্টারেস্টেড। তো আপনি যদি এই সরকারগুলোকে নিয়েও কাজ করতে পারেন তাহলে অনেক সুবিধাও পাবেন আপনি। ধরুন কিছু ম্যাচ আপনি সল্টলেক স্টেডিয়ামে করলেন আইএসএলে, সেগুলো আপনি কথাবার্তা যদি বলে নেন, রিডিউসড একটা সাবসিডাইজড রেটে আপনি পেয়ে যাবেন। এই মুহূর্তে তো সেগুলো হয় না। মানে এফএসডিএলও নিজের মতো চালাচ্ছে, তো সরকারও কেন বা কোনো ডিসকাউন্ট দেবে? কিন্তু সরকার যদি অঙ্গ হয় টুর্নামেন্টের অ্যাজ এ স্পন্সার, তখন সরকারও একটা মোটিভেশন থাকে, ফাইন্যান্সিয়াল মোটিভেশন থাকে, আপনাকে একটা সাবসিডাইজড রেট দেওয়া, বিভিন্ন কাজে আপনাকে রেট সাবসিডি দেওয়া। এভাবেই প্রচুর উপায় আছে, কিন্তু ওই একটু কাজ করতে হবে। আপনি মোটা পোষা বেড়াল হয়ে থাকবেন আর বলবেন একটু নেড়ে দে, একটু নেড়ে দে, মানে এই মানে ভালোভাবেই বলছি, মানে নেড়ে দে মানে আমার রান্না চাটা বসিয়েছি, একটু নেড়ে দে, একটু নেড়ে দে, একটু চাটা করে দে টাইপ। তো এইভাবে করলে চলবে না। সরে যান, হয় বসে থেকে কাজটা করুন, নতকান সরে যান। সহজ কথা বলছি। আর ওসব ভিখিরির বাচ্চা সাংবাদিককে দিয়ে ওসব গল্প আর মারাবেন না। 250 কোটি টাকা লাগবে একটা আইএসএল করতে। 250 কোটি কেন, 500 কোটি টাকা, 400 কোটি টাকা লাগবে। আর ওই ভিখিরি বাচ্চাদের বউদেরকে পাঠাতে হবে না, সুইজারল্যান্ড পাঠাতে হবে, আপনার ব্যাংকক পাঠাতে হবে, পাটায়া পাঠাতে হবে। তাহলে তো অনেকেই লাগবে। 250 কোটি কেন, 300, 400, 500 কোটি টাকা লেগে যাবে আইএসএল করতে। সকলে ভালো থাকবেন।